গল্প ভূতের বাবা অদ্ভুত। গল্পকার জ্যাক বোনাজ। গল্প পাঠে আমি সুপ্রকাশ। শহরের সবচেয়ে নামকরা স্কুল হলো রেস্টারটন ইনস্টিটিউশন। আমি ছিলাম সে স্কুলের ছাত্র। সে সময় আমি ভালো ছেলেদের লিস্টে ছিলাম। আমাদের স্কুলের হেডমাস্টারের নাম ছিল অলিভিয়া লরেন্স। আমাদের স্কুলে হেডমাস্টার মশাই অন্যান্য স্কুলের হেডমাস্টার মশাইদের মতো ছিলেন না। অনেক বেয়ারা ছাত্র তার কাছে সোজা হয়ে গেছে। তিনি কখনো কোনো ছাত্রের গায়ে হাত দিতেন না, তবে এমন দাওয়াই দিতেন যে ছাত্রটির নাভির শ্বাস ওঠার উপক্রম হতো। আপনা থেকেই ছাত্র সোজা হয়ে যেত। হেন হেডমাস্টার মশাইয়ের ক্লাসে আমি দুঃসাহসিক কাজ করে বসি। আর সে কাজ হলো ওর ক্লাসে মনোযোগ না দিয়ে গল্পের বই পড়ি। নিয়ম মতো তিনি ক্লাসে আসেন, সরল রসিক ভঙ্গিতে পড়াতে শুরু করেন। বিষয়টা ছিল ইংরেজি গ্রামার। পড়াতে পড়াতে মাঝে মাঝে তিনি ছাত্রদের নানান রকম প্রশ্ন করে বুঝতে চাইতেন যে ছাত্ররা ঠিক বুঝতে পারছে কি। আমি সব সময় ভালো ছেলেদের মধ্যে ছিলাম, তাই তিনি সব সময় আমাকে সব প্রশ্ন জিজ্ঞাসা করতেন না। তবে যে প্রশ্নের উত্তর ক্লাসের অন্যান্য ছেলেরা দিতে পারত না, সেসব প্রশ্নের উত্তর দিতে হতো আমাদের মতো ছেলেদের। ফলে অন্যান্যদের মতো আমাকে সব সময় সজাগ হয়ে থাকতে হতো না। সেই সুযোগেই আমি বইয়ের ভেতর একটা ডিটেকটিভ বই রেখে প্রায় সময়ই পড়তাম। আমি সব সময় প্রথম বেঞ্চে বসতাম, তাই হয়তো হেডমাস্টার মশাইয়ের সজাগ দৃষ্টি সব সময় আমাদের উপরে থাকতো না। এক পিরিয়ডে বেশ কয়েক পাতা পড়ে ফেলায় মনে মনে বেশ আনন্দ অনুভব করি। কেননা গোয়েন্দাদের মতো আমিও হেডমাস্টারের প্রখর দৃষ্টি আড়াল করে গল্পের বই পড়ে ফেলায় নিজেকে একজন ডিটেকটিভের পর্যায়ের ব্যক্তি বলে মনে করি। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ হেডমাস্টার মশাই বোর্ডে খড়ি দিয়ে লেখেন, "ইউর নেক আই শ্যাল ব্রেক, সেইড আ টাইগার স্মোকিং আ বিগার।" তারপরেই তিনি আমাকে প্রশ্ন করেন, বোর্ডের লেখাটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স? প্রশ্ন খুবই সোজা। এরকম সোজা প্রশ্ন সাধারণত তিনি আমাদের করেন না। তাই এর পেছনের কারণটা বোঝার আগেই হেডমাস্টার মশাই চিলের মতো ছো মেরে আমার অন্যমনস্কের সুযোগে বইয়ের মধ্য থেকে ডিটেকটিভ বইটা বের করে নেন। এবার বুঝতে পারলাম হেডমাস্টার মশাই প্রথম থেকেই আমার গল্পের বই পড়াটা লক্ষ্য করছিলেন। তিনি অপেক্ষা করছিলেন সুযোগের জন্য। সুযোগ পাওয়া মাত্র তিনি তার সদ্ব্যবহার করেন। আমার গোয়েন্দার চালাকি মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায়। এর পরিণতি যে কি হবে তা ভেবে পাই না। সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ে যাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। ভাবি, যাক, এ বিষয়ে হয়তো হেডমাস্টার মশাই তেমন কোনো শাস্তি দেবেন না। হেডমাস্টার মশাই যাবার সময় আমার গল্পের বইটা নিয়ে চলে যান। যাবার আগে ও পরে এ বিষয়ে একটি কথাও বলেন না। টিফিনের সময় দেখি হেডমাস্টার মশাই আমার গল্পের বইটা সুন্দর করে নোটিশ বোর্ডে ঝুলিয়ে রেখেছেন। তার নিচে লিখেছেন, ভূত ভাগানো মিস্টার লরেন্সের ক্লাসে জনৈক দুষ্টু ছাত্র ভূতের হাতে বইটা পাই। তারপর থেকে আমরা সেই দুষ্টু ভূতের নামকরণ সেই ছাত্রটির নামের সঙ্গে ছুড়ে দিই। তারপর থেকে প্রথমে ফিস ফিস করে, পরে বেশ জোরে জোরে আমার আসল নামের পরিবর্তে সব ছাত্ররা দুষ্টু ভূত বলে আমাকে ডাকতে শুরু করে। ব্যাপারটা আমাদের ছোট শহরের চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। ফলে প্রথমে লজ্জা পেতাম, শেষে অতিষ্ঠ হয়ে উঠি।
বন্য ষাঁড়ের সামনে লাল পর্দা ধরলে সে যেমন দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে লাল পর্দার দিকে নিজের শিং উঁচিয়ে ছুটে যায়, আমি প্রথম দৈহিক শক্তি প্রয়োগ করে ব্যাপারটাকে চাপতে চেষ্টা করতাম। আমার সবচেয়ে দুঃখ লাগতো যখন ছোট ছোট বাচ্চারা এ নাম ধরে আমাকে ডাকত, হাততালি দিয়ে আমাকে বিদ্রুপ করত। ব্যাপারটা বেশি দিনের নয়। ঘটনার কয়েকদিন পরে আমাদের শহরের অভিজাত পল্লী আলেকজান্দ্রিয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা দোতলা বাড়ির ঝুল বারান্দা দিয়ে কচি গলায় আধো আধো ভাবে কারা যেন বলে ওঠে, এই যে দুষ্ট ভূত। সঙ্গে সঙ্গে আমার ভীষণ রাগ হয়। আমি দাঁড়িয়ে পড়ি, ঝুল বারান্দার দিকে তাকাই। বারান্দায় দাঁড়িয়ে থাকা দুটি বাচ্চা হাসতে হাসতে বারান্দার এক কোণে লুকিয়ে পড়ে। আমি ওদের চিনতে পারি। বলি, আমার নামটা কিন্তু তোমরা ভুল উচ্চারণ করেছো, আমার নাম দুষ্টু ভূত নয়। এতে বাচ্চারা আরো আনন্দ পায়, আড়াল থেকে বেরিয়ে আসে, আনন্দে হাততালি দিয়ে পাগলদের পেছনে যেমন বাচ্চারা সুর করে নানান রকম কথা বলে, ওরাও ঠিক সেভাবে দুষ্ট ভূত বলে চিৎকার করে। এ সময়ে বারান্দার সঙ্গে লাগোয়া ঘরের ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা যায়। তিনি বাচ্চাদের ধমক দেন, বলেন, বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় তা দেখছি তোমরা এখনো শিখে ওঠোনি। তোমরা যার সঙ্গে ইয়ার্কি করছো, জানো ও একজন নামকরা স্কুলের ফার্স্ট বয়। খেলাধুলোতে চৌখস, ওর সঙ্গে এরকম ব্যবহার করা অন্যায়। আবার যদি তোমরা অভদ্র ব্যবহার করো তাহলে তোমাদের কানগুলো শাস্তি দেব। তারপরেই ঘর থেকে একজন যুবতী বেরিয়ে আসে। যুবতীটিকে দেখে আমি চিনতে পারি, কেননা তিনি আমার বড়দের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছে। এখন তিনি অবশ্য কলেজে পড়েন। তিনি বারান্দায় মুখ বাড়িয়ে বলে, মনে কিছু করো না ভাই, আসলে ওরা তোমাকে খুব ভালোবাসে। তাছাড়া ওদের কাছে তুমি একজন হিরো, তাই তোমাকে নিয়ে একটু হই হই করছিল। বাচ্চাদের হই হইয়ের চোটে আমার যে জীবন অতিষ্ঠ হবার উপক্রম হয়েছে তা বোধ হয় আমার দিদির বান্ধবীটি জানেন না। বিকম কলেজ পড়ায় নূতন বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পথে বন্ধু ডেভিড গাওয়ারের সঙ্গে দেখা। সে সাইকেল থামায়, বলে, আরে দুষ্টু ভূত যে, কোথায় গিয়েছিলে? বাজার করতে? ওর কথা শুনে আমার মাথা গরম হয়ে ওঠে। ডেভিড গাওয়ার আগে ক্লাসে প্রথম হতো, কিন্তু আমি আসার পর ও সেকেন্ড হয়, আমি ফার্স্ট হই। কাজেই আমার উপর ওর কিছুটা চাপা রাগ ছিল বলে আমার মনে হতো। আমি বেশ রাগের সঙ্গে বলি, তোমার মতো ভালো ছেলের মুখে এ জাতীয় কথা আমি আশা করি না ডেভিড। ডেভিড হাজার হলেও ভালো ছেলে তো, কাজেই সে লজ্জিত হয়। সবচেয়ে অপ্রস্তুত হতে হয় ঘটনার কয়েকদিন পরে। সেদিন অন্যান্য দিনের মতো স্কুলে যাচ্ছিলাম। আমার ঠিক উল্টো দিক থেকে একদল কলেজে পড়া মেয়ে আসতে থাকে। ওদের দেখেই আমি কয়েকজনকে আমার দিদির বন্ধু বলে চিনতে পারি। আমি অন্যান্য দিনের মতো রাস্তার ধার ঘেঁষে যাই। মেয়েদের দলের মধ্যে সবচেয়ে বড় যে মেয়েটি, সে হঠাৎ বলে ওঠে, আরে দুষ্টু হচ্ছে, দুষ্টুমি না করে তাড়াতাড়ি স্কুলে যাও, তা না হলে দেরি হয়ে যাবে যে। আমি মেয়েটাকে চিনতে পারি। আমিও মেয়েটির কাছে গিয়ে দাঁড়াই, বলি, এটা কেমন হলো ডায়নাদি? শেষ পর্যন্ত আপনিও আমার পিছনে লেগেছেন। আমার কথায় সকলে শব্দ করে হেসে ওঠে। সাময়িকভাবে আমার মনের মেঘ কেটে যায়। ডায়নাদি আদর করে আমার মাথায় হাত বোলায়, বলে, তুমি যদি সত্যিই দুঃখ পাও তাহলে আমি আর বলবো না, কেমন? এবার খুশি তো? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাই। ডায়নাদিরা হাসতে হাসতে চলে যায়। প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন অন্যকে বোকা ভাববো না, অতি চালাকি করব না, অন্ততপক্ষে হেডমাস্টার মিস্টার লরেন্সের কাছে তো নয়। অবশ্য হেডমাস্টার মিস্টার লরেন্সের দয়ায় আমি সেই বিদঘুটে নাম থেকে রেহাই পাই।